প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হোম স্কুলিং প্রোগ্রামে। আজকের ক্লাসটি যার দ্বারা নেওয়া হচ্ছে তিনি হলেন মিস্টার জয়ন্ত চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। টুডেজ টপিক ট্যাগ কোয়েশ্চেন। নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত সহজ, তবে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে একটু কনফিউজিং হয়ে যায়। তো আজকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেন. Tag question is the question that is added to the end of the sentence for asking the listener if he or she is agree to the statement or not. Tag question এমন একটা প্রশ্ন যা বাক্যের শেষে যুক্ত করা হয় যেন যে শুনছে, যে লিসেনার, সে শ্রোতা এই কথার সাথে একমত কিনা তা জানা যায়। এক্সাম্পল, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ, আরন্ট ইউ, তাই নয় কি? আমরা ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশনটা দেখব। Only two things of the sentence are subjects to the tag questions. মাত্র দুইটা বিষয় যা ওই বাক্যের মধ্যে আছে তা ট্যাগ কোয়েশ্চেন্সের সাবজেক্ট। ট্যাগ কোয়েশ্চেন্সের সাবজেক্টের যে দুইটা বিষয় সেগুলো হলো প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন। কখনো কখনো সাবজেক্ট নিজেই প্রোনাউন হয়, সেক্ষেত্রে সেটা সরাসরি বসবে, আর যদি নাউন হয় তাহলে সেই নাউনের প্রোনাউনটা বসবে। অ্যান্ড অক্সিলারি ভার্ব অফ দ্য সেন্টেন্স, ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বসবে। ফরমেশন অফ ট্যাগ কোয়েশ্চেন্স এইভাবে লিখতে হবে আমাদের। প্রথমে অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে প্রোনাউন অফ দ্য সাবজেক্ট বসবে, তারপরে কোয়েশ্চেন মার্ক বসবে। এখানে উল্লেখ্য যে অক্সিলারি ভার্বটা বাক্যের মধ্যে সবসময় থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী বা ভার্বের ফরমেশন অনুযায়ী সেটাকে বিবেচনা করে লিখতে হবে। আর নোট যেটা লেখা আছে, দ্য ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ দেন দ্য ট্যাগ কোয়েশ্চেন উইল বি নেগেটিভ। If the sentence is negative, then the tag question will be affirmative. মানে যদি আমাদের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা অ্যাফার্মেটিভ হলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হবে, আর সেন্টেন্সটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। অনেকটা আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ চেঞ্জ করার যে সিস্টেমটা ওইটার মতো। ট্যাগ ফর্মস অফ অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বের কিছু ট্যাগ ফর্ম হয়, সেগুলো আমরা দেখে নেব। অ্যাম নটের শর্ট ফর্ম আরেন্ট। এখানে অ্যামেন্টটা হবে না, কখনোই অ্যামেন্ট হয় না, আরেন্ট হয়। আর নট আরেন্ট, ইজ নট ইজেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট। এখানে দেখো যে সবগুলোর শর্ট ফর্মগুলো লেখা আছে যে কিভাবে করতে হবে। তোমরা এগুলোকে খাতায় তুলে নেবে এবং এগুলোকে আয়ত্ত করে নেবে। এখানে শুধু একটা ভুল আছে, তোমরা প্রথম সারির শেষ থেকে দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছ, অট নো লেখা আছে, এখানে অট নট হবে। টাইপিং মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অট নট, অটেন্ট। প্রোনাউন্স অফ সাম সাবজেক্টস। কিছু সাবজেক্টস আছে যেগুলোর প্রোনাউনটা একটু আলাদা টাইপের হয়। সাধারণত যদি রহিম থাকে তাহলে আমরা হি লিখবো, সেটা আমরা জানি, কিন্তু যদি একটু আলাদা টাইপের হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা সম্পর্কে আমি বলছি। উই কখন ব্যবহার করব? অল অফ আস থাকলে সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস। ইফ দেয়ার ইজ আই ইন দ্য প্লুরাল সাবজেক্ট, মানে ওই অল অফ আস, সাম অফ আস এগুলো তো আছেই, এছাড়াও যদি প্লুরাল সাবজেক্ট হয়, যেমন আমি, তুমি, সে, একসাথে যাচ্ছি, এরকম যদি হয়, তার মধ্যে যদি আমি থাকি তাহলে অবশ্যই আমরা উই ব্যবহার করব। ইউ এর ক্ষেত্রে আমরা ইউ কখন ব্যবহার করব সেটা, সে ক্ষেত্রগুলো হলো অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ। হি কখন ব্যবহার করব? যদি কোনো ম্যাসকুলিন নাউন থাকে, পুরুষবাচক কোনো নাউন থাকলে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। স্ত্রীবাচক থাকলে আমরা শি ব্যবহার করব। ইফ এনি ফেমিনিন নাউন দেন উই উইল ইউজ শি। ইট কখন ব্যবহার করব? এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, দিস, দ্যাট, এগুলো যদি নাও আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে হয় তাহলে আমরা ইট ব্যবহার করব।
everybody, everyone, somebody, someone, nobody, no one, none, all of them, some of them, every one of them, most of them, either of the boys, girls, students, something like that. Plural subject, the plus adjective as plural common noun, these, those, এইগুলো যদি থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। আমি আশা করব তোমরা এগুলোকে ভিডিও পজ করে নোট করে নেবে। ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাজ নো ভিজিবল সাবজেক্ট, but we know that in an imperative sentence the hidden subject is you. For this sentence we will use will you or won't you. Generally will you is used widely. যেটা বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টও থাকে না, সেই ক্ষেত্রে আমরা কমনলি যেটা ব্যবহার হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ। সাধারণত উইল ইউটাই সব জায়গায় আমরা ব্যবহার করে থাকি। ইফ দেয়ার ইজ লেটস at the beginning of imperative sentence then the tag of that sentence will be shall we. যদি শুরুতে লেটস থাকে, যেমন লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই, সেক্ষেত্রে এটার ট্যাগ কোয়েশ্চেনটা হবে shall we. If there is let him, let her, let them at the beginning of imperative sentence then the tag of that sentence will be will you. ওই আগেরটার মতোই, কিন্তু এখানে আমি আলাদাভাবে লেখার কারণ হলো যেহেতু লেটস থাকলে শেল উই হয়, তাহলে লেট হিম, লেট হার এগুলো থাকলে কি হবে সেটা উল্লেখ করে দেওয়া। ইন কেস অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সটা আলাদা করে লেখার যে কারণ সেটা হলো দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব অফ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স রিমেইনস এট দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স। হিয়ার ইজ কাপল অফ এক্সাম্পল অফ দ্যাট উইথ আনসার্স। হোয়াট আ বিউটিফুল গার্ল সাথী ইজ, ইজেন্ট শি। সাথী ইজ, সাথীটা সাবজেক্ট, ইজটা অক্সিলারি ভার্ব। এখানে যেহেতু ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটাকে আমরা মেন ভার্ব ধরতে পারি, কিন্তু এটা তো আমাদের অক্সিলারি ভার্বেরই একটা ফর্ম। তো ইজটা ইজেন্ট, কারণ এটা অ্যাফার্মেটিভে আছে, আর সাথী শি। হাউ সুইটলি পৃথা সিংস, ডাজেন্ট শি। সিংস ভার্বের শেষে এস যোগ করা আছে, তো এটা ডাজেন্ট হয়েছে, ডাজেন্ট শি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, সুতরাং আমাদের শেষের অংশটা ধরেই ট্যাগ করতে হবে। Some exceptional tag subjects. He কখন ব্যবহার করব? ইফ দ্য সাবজেক্ট ইজ কমন জেন্ডার অ্যান্ড সিঙ্গুলার নাউন, যেমন টিচার। টিচার কমন জেন্ডার, টিচার মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, কিন্তু যদি আমাদের সেন্টেন্সে টিচার দেওয়া থাকে আমরা সবসময় হি লিখব, আমরা কখনোই এটার জন্য শি ব্যবহার করব না। হ্যাঁ, শি কখন ব্যবহার করব? যখন আর্থ, মুন, কোনো কান্ট্রি, শিপ, রিভার বা মাদারল্যান্ডের নাম উল্লেখ করা থাকবে, তখন আমরা শি ব্যবহার করব। এই ক্ষেত্রে হি ব্যবহার করার কোনো স্কোপ নেই। ইট কখন ব্যবহার করব? ইফ দ্য সাবজেক্ট ইজ কমন নাউন ওয়ার্কিং এজ অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কমন নাউন যেমন যেমন আগে ছিল টিচার, এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে মাদার, বিস্ট। এই কমন নাউনগুলো যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে, যেমন একটা লাইন আমি যদি বলি দ্য মাদার রোজ ইন হার, মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে, এখানে মাদার বলতে কিন্তু মা না, মাতৃত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করছে, তখন সেটাকে আমরা ইট ব্যবহার করেই লিখব। সাম এক্সেপশনাল চেঞ্জেস অফ অক্সিলারি ভার্বস। যদি হ্যাভ টু থাকে, শুধু হ্যাভ না কিন্তু যদি হ্যাভ টু থাকে তাহলে ডোন্ট ব্যবহার করতে হবে। যদি হ্যাভ টু না হয়ে হ্যাভ বিন হয়, আমরা হ্যাভ থাকলে তো হ্যাভ ব্যবহার করব, হ্যাভ টু থাকলে ডোন্ট, আর হ্যাভ বিন থাকলে হ্যাভেন্ট। হ্যাজ টু থাকলে ডাজেন্ট, হ্যাজ বিন থাকলে হ্যাজেন্ট, হ্যাড টু থাকলে ডিডেন্ট, কিন্তু হ্যাড বিন থাকলে হ্যাডেন্ট। ইউজড টু যদি থাকে তাহলে আমরা
ডিডেন্ট ব্যবহার করব ইউজডকে ভার্ব টু ধরে। ইউজ টু অর্থ অভ্যস্ত, আর এটাকে যখন ট্যাগ করব তখন আমাদের ডিডেন্ট ধরে করতে হবে। হ্যাড বেটার যদি থাকে তাহলে হ্যাডেন্ট, উড রাদার থাকলে উডেন্ট। এই বিষয়গুলোতে অনেক ছাত্রছাত্রী ধোকা খেয়ে যায় যে কি ব্যবহার করবে, তো ওই হ্যাভ টু থাকলে সরাসরি হ্যাভ ব্যবহার করে দেয়। এজন্য এই এক্সেপশনাল চেঞ্জেসগুলোকে আলাদা করে দেখানো। আমরা এগুলোকেও খাতায় নোট করে নেবে। এইবার বেশ কিছু নোট আসছে, এগুলোকে অবশ্যই খাতায় নোট করতে হবে। হ্যাঁ, এই ভিডিওতে নোট করার বিষয়গুলো অনেক বেড়ে গেছে, কিন্তু আমি চাই না যে আমার কোনো শিক্ষার্থী ট্যাগ কোশ্চেন করতে গিয়ে কোনো রকমের সমস্যায় পড়ুক। এজন্য আমি সব নোটগুলোকে তুলে ধরছি যেন কোনো রকমের কোনো কনফিউশন তাদের মধ্যে না থাকে। As well as is like and, but we have to take the first noun or pronoun as subject. As well as and এর মতোই ব্যবহার হয় এবং এর অর্থ এবং হয়, কিন্তু and থাকলে আমরা দুইটা নাউন বা প্রোনাউনকেই অ্যান্ডের ডানে বামে দুইটা নাউন প্রোনাউনকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরি, কিন্তু অ্যাজ ওয়েল এজ থাকলে শুধুমাত্র প্রথম নাউন বা প্রোনাউনটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। If the sentence has two or more clauses, then we must use the subject and verb of the principal clause. আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং ভার্বটাকে ধরে, অক্সিলারি ভার্বটাকে ধরে আমরা ট্যাগ কোশ্চেন করব। তবে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেন্টেন্সের মধ্যে যেই সাবজেক্টটার প্রাধান্য বেশি আমরা অবশ্যই সেই সাবজেক্ট এবং সেই ভার্বটাকে ধরে করব। যদি এমন দেখা যায় যে কোনো একটা ক্লজের, কোনো একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ আছে, তো প্রিন্সিপাল ক্লজের চাইতে সাবঅর্ডিনেট ক্লজটা খুব বেশি প্রাধান্য পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটাকে ধরে ট্যাগ কোশ্চেন করব। If there is only to have in the sentence and no other main verb, to have verb বলতে have, had, has এগুলোর কথা বলছি, যদি এগুলোই থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে তাহলে কি করতে হবে? she had a pen, hadn't she? she had a pen, didn't she? দুইটা উত্তর দেওয়া আছে, দুইটাই সঠিক। একটা ব্রিটিশ স্টাইল, একটা আমেরিকান স্টাইল। হ্যাঁ, এখন অনেক টিচার আছেন যারা যে কোনো একটা স্টাইলকে পিক করেন এবং অন্য স্টাইলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন এবং ছাত্রছাত্রী লিখলে সেটাকে ভুল বলার চেষ্টা করেন। তবে এটা ভুল বলার কোনো স্কোপ নেই, এটা দুইটাই সঠিক এবং ছাত্রছাত্রী যাই লিখুক না কেন আমাদেরকে তার কারেক্ট মার্কিং করতে হবে। If there is negative words in the statement, then the answer of the tag would be in affirmative. আগেই বলেছিলাম নেগেটিভ সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটার অ্যান্সারটা ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। আর এখানে বলা হচ্ছে একই কথা, তবে এখানে সেন্টেন্সের কথা না, যদি কোনো সেন্টেন্স দেখতে অ্যাপারেন্টলি সেটাকে অ্যাফার্মেটিভ মনে হলেও কিছু নেগেটিভ ওয়ার্ড তার মধ্যে থেকে যাবে এবং সেগুলোর কারণে ওই সেন্টেন্সের ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। এবং আমি ব্র্যাকেটের মধ্যে সেই ওয়ার্ডগুলোকে লিখে দিয়েছি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এডিসি। ফিউ লিটলের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখতে হয়, যদি শুধু ফিউ আর লিটল থাকে, আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ ফিউ মানি, ফিউ ফ্রেন্ডস এরকম যদি হয় তাহলে সেটা নেগেটিভ। তবে যদি বলে আই হ্যাভ আ লিটল মানি অর আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, যদি এ একটা যুক্ত করে দেয় আগে, তাহলে সেটা কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ হয়ে যাবে। The subject of the statement is introductory there or introductory it, then we have to keep the subject of the tag unchanged. যদি introductory there অথবা introductory it হয়, there is a tree in our garden এরকম যদি হয় তাহলে সেই দেয়ারটাকে আমরা আনচেঞ্জ করব, দেয়ার যা আছে তাই থাকবে, ইট যা আছে তাই থাকবে। If need or needs is used as main verb of the sentence, then we should follow the tense of the sentence and make tag accordingly. যদি নিড বা নিডস মেইন ভার্ব হিসেবে থাকে, আমরা নিড বা নিডস এগুলো নিডকে আমরা অক্সিলারি হিসেবেও ধরে থাকি, তবে যদি মেইন ভার্ব হয়, ওই নিড দরকারটা যদি মেইন ভার্ব হয় তাহলে সেটাকে টেন্স অনুযায়ী ভার্ব ওয়ান যদি হয়, মানে যদি নিড থাকে তাহলে ডু ব্যবহার করব, যদি ভার্ব টু থাকে তাহলে ডিড ব্যবহার করব, যদি নিডস থাকে তাহলে ডাজ ব্যবহার করব, টেন্স অনুযায়ী ট্যাগ করতে হবে।
Sometimes the auxiliary verb in the statement is written shortly with the subject. সাবজেক্টের সাথে শর্ট ফর্মে কমা দিয়ে অ্যাপস্ট্রফি কমা দিয়ে অক্সিলারি ভার্বটা লেখা থাকে, সেক্ষেত্রে বুঝতে কিছু সমস্যা হয়। যেমন এক্সাম্পল দেখেছি, আই কমা ডি অ্যাপস্ট্রফি কমা ডি মিট ইউ, এখানে ডিটা উডকে ব্যবহার বোঝাচ্ছে, আর দে কম অ্যাপস্ট্রফি কমা ডি গন টু ঢাকা, এখানে ডিটা হ্যাডকে বোঝাচ্ছে। এক্ষেত্রে বোঝার জন্য যেটা করতে হবে, যদি উড হয় তাহলে ভার্ব ওয়ান হবে, ডি এর পর ভার্ব ওয়ান, যেমন আই উড মিট ভার্ব ওয়ান আছে। আর যদি হ্যাড হয় তাহলে শেষে তারপরে ভার্ব থ্রি হবে, দে হ্যাড গন টু ঢাকা। এই বিষয়টাকে আমাদের অবশ্যই বুঝতে হবে। উই শুড মেক ট্যাগ অফ দোজ কাইন্ড অফ স্টেটমেন্টস আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য অক্সিলারি ভার্ব। মানে অক্সিলারি ভার্বটাকে আগে অবশ্যই বুঝতে হবে যে সেটা কী লেখা আছে, তারপর সেটা ট্যাগ কোশ্চেন করতে হবে। ডি দেখেই উড ভাবার কোনো উপায় নেই, অথবা ডি দেখে হ্যাড ভাবারও কোনো উপায় নেই। আমাদের ভার্বটাকে দেখে আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা উড না হ্যাড। We should use isn't it as tag of universal truth, habitual facts and proverbs. চিরন্তন সত্য, অভ্যাসগত বিষয় এবং প্রবাদ বাক্য যদি দেওয়া হয় তাহলে সেটা ট্যাগ কোশ্চেন হিসাবে isn't it হবে। isn't it ছাড়া অন্য কোনো কিছুই হবে না। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে রাইজেস ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে আমরা ডাজ ব্যবহার করবো, সেরকমটা করার চান্স নেই, কারণ এটা চিরন্তন সত্য, ইজেন্ট ইট ব্যবহার করতে হবে। এতগুলো নোট করার পর, এই নোটগুলোকে আয়ত্ত করার পর সামান্য কিছু এক্সারসাইজ তোমাদের জন্য তুলে ধরছি, যেগুলো তোমরা যদি নিজেরা করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমাদের ট্যাগ কোশ্চেনটা সফলভাবে হয়েছে, এই কোর্সটা সফল হয়েছে। তোমরা এই যে প্রশ্নগুলো দেওয়া আছে 6টা প্রশ্ন, এই প্রশ্নগুলোকে খাতায় তুলে নেবে এবং যেই নোটগুলো এই পর্যন্ত করতে বলেছি মোটামুটি প্রত্যেকটা স্লাইডেই একটা করে নোট ছিল, তো সেই নোটগুলোকে ভালো করে আয়ত্ত করার পর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। এবং যদি তোমরা লিখতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা খুব ভালোভাবে এই কোর্সটা কমপ্লিট করেছো। ট্যাগ কোশ্চেন সম্পর্কে আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। এই ভিডিওর কোনো অংশ যদি বুঝে না থাকো সেক্ষেত্রেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই ভিডিওর শুরুতে দেওয়া আছে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুড বাই।